যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সব সময়, না রাখা আত্মঘাতী, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। আমিও যুদ্ধবিরোধী মানুষ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বন্যায় 4 জেলার ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দিলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা, অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। জয়, পুতুল, রেহানা ববির প্লট ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। বাজেটে দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 2 উপদেষ্টার। কমবে কর ছাড় সুবিধা, করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। এবং পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে মুসল্লিরা। দ্বিতীয় দিনে গেলেন প্রায় 5,500। এখনো ভিসা হয়নি 19,500 যাত্রীর। প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় একে খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। শত্রুর হামলা মোকাবেলা করে কিভাবে আকাশপথে পাল্টা আঘাত হানতে হয় তার মহড়া দেন বিমান সেনারা। এ সময় MiG-29 সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুদ্ধক্ষেত্রের মতো মেলে ধরে নিজেদের। চলে প্যারা কমান্ডোদের নানা কসরত। শুধু তাই নয়, স্থলপথে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের রণকৌশলও প্রদর্শন করা হয় সেখানে। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন বিমান বাহিনীর বার্ষিকই মহড়া। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনূস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। এ সময় পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি এনসিপি। তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তার দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। জুলাই আগস্টে নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। একই দিন বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের দেখামাত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ তাদের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায়। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গা ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই না। আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। হাসিনার এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক মন্তব্য করে আসছেন তিনি। যদিও ভারতকে অনুরোধ করা হয়েছিল তাকে থামাতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত বছরের অক্টোবরে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুল। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এই মন্তব্যকে বিচারের হুমকি হিসেবে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষায় বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সংস্থাটি। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার বিচার কবে শুরু হবে জানতে চাইলে তাজুল ইসলামের কৌশলী জবাব, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহজেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিন সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল পরামর্শ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে। এদিকে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে। অন্যদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার হওয়া 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি ও আজমিনার প্লট সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভারতের আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে $40 কোটি কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। 2023 সালের 9 মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপ্রান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে প্রতিনিয়ত বের হচ্ছে শেখ পরিবারের সম্পদের নতুন নতুন ফেরিস্তি। নতুন করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পাওয়া গেছে রাজধানী বারিধারায় প্রায় 5 কোটি টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘিলিয়ায় জমি এবং শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা 19% জমির সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ আদালতে জব্দের আবেদন করলে আদালত মঞ্জুর করে প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেন। 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ,
সময় সংবাদ, ঢাকা। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলার হাইকোর্টের রায় 8 মে। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এর আগে 2014 সালের 23 জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। এর জন্য মূলত দায়ী সরকার তৎকালীন, এবং এর জন্য মূলত দায়ী পরবর্তীতে যারা এটিকে সঠিকভাবে করতে দেয় নাই, বরং ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। নির্ধারিত লক্ষ্যমাত্রার 2 মাস আগেই গ্যাসের মেয়াদ উত্তীর্ণ সব দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা। বুধবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল 737 মিলিয়ন মার্কিন ডলার বা 8,702 কোটি টাকা। বকেয়াসহ এ পর্যন্ত পরিশোধ করা হয়েছে 45,253 কোটি টাকা। এর ফলে পেট্রোবাংলার কাছে বহুজাতিক কোম্পানি শেভরন ও তাল্লো এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি, ওকিউটি, স্পট মার্কেট সহ গ্যাস খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মেয়াদ উত্তীর্ণ কোনো পাওনা নেই। এনবিআরকে আলাদা করা নিয়ে যে খসড়া তৈরি হয়েছে তাতে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা দুটি বিভাগই প্রশাসন ক্যাডারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, এমন শঙ্কা প্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। রাজস্ব ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন, নীতি অনুসরণ ও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উদ্বেগ দেখা দিয়েছে এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। বুধবার সকাল থেকে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, এনবিআরকে যেভাবে সংস্কার করা হচ্ছে তাতে প্রশাসন ক্যাডারদের আধিপত্য বাড়বে। এতে যে উদ্দেশ্যে পৃথকীকরণের পরিকল্পনা তা লক্ষ্যচ্যুত হতে পারে। এছাড়া রাজস্ব সংস্কার কমিটি পৃথকীকরণের বিষয় যে সুপারিশ করেছে তা খসড়ায় ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে। আমরা আপনাদের এই হটকারিতামূলক বক্তব্য ঘৃণা প্রত্যাখ্যান করছি। এটা নিরসন হওয়া দরকার। ইভেন আমি নিজেও কনফিউজ। রাষ্ট্রের স্বার্থে হইলে স্যার আমরা প্রথম থেকে বলে আসছি যে স্যার এটা আমরা অ্যাকসেপ্ট করব। পরে কর কমিশনাররা জানান, এনবিআর সংস্কার প্রক্রিয়ায় বিসিএস কর্মকর্তাদের সংশ্লিষ্টতার পেছনে আন্তর্জাতিক কোনো প্ররোচনা আছে কিনা তা খুঁজে দেখতে হবে। এখন আপনাদেরকে থ্রেট দেয়া হচ্ছে আমি ডিজিসিআইসি। কেন? এখানে পদবি তো কোনো বিষয় নয়। এদেরকে ধ্বংস করার জন্য কি শুধু আমাদের অভ্যন্তরীণ কিছু শক্তি কাজ করছে, নাকি আন্তর্জাতিক কোনো চক্রান্ত এখানে চলছে সেটা মাথায় রাখতে হবে। যদিও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, পৃথকীকরণের খসড়া এখনো পরিবর্তনের সুযোগ আছে, যা আলোচনার মাধ্যমে করা সম্ভব। যে এটি বাস্তবায়নের আগে আমরা যে সংশোধনীর কথাগুলো বলেছি, সংশোধনী তোমরা চাইলে কোথায় কোথায় সংশোধন করছি তার একটি আমার কাছে আছে। প্রতিটি পয়েন্ট উনি আলোচনা করেছেন। শনিবার ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার পর নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। কমে আসবে কর ছাড়ের সুবিধা, তবে বাড়বে না করের বোঝা। কোনো ব্যবসায়ী গোষ্ঠীর বিশেষ সুবিধা নেয়ার সুযোগও থাকবে না বলে জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা। বাজেটকে সামনে রেখে প্রতি বছর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক সভায় বসে রাজস্ব বোর্ড। এবারের সভায় ব্যবসায়ীরা নানামুখী কর ছাড়ের দাবি জানান। পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানো ও ভ্যাট নিয়ে জটিলতা কমানোর আহ্বান উঠে আসে। ভ্যাটের কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। 4,50,000 টাকা সিনিয়র সিটিজেন এবং
নারীদের জন্য 5 লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতকে উজ্জীবিত করার কথা জানান বিডা চেয়ারম্যান। এজন্য করের বোঝা না বাড়ানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। চেষ্টা করছি যে সরকারকে ব্যবসা করা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করবে। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলো স্বস্তি দেওয়া। এবারের বাজেটে দুর্বৃত্ত ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। আর বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের কথা বললেন অর্থ উপদেষ্টা। যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায় তাহলে দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে। প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের কথা তুলে ধরে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর কথা বললেন অর্থ উপদেষ্টা। জানান কর ছাড়ের সুবিধা থেকে ধীরে ধীরে সরে আসবে সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি অংশের কারিগরি ত্রুটির কারণে এখনও ভিসা হয়নি 19,500-এরও বেশি হজযাত্রীর। সরকারের পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি প্রকাশ করেছেন 13টি ফ্লাইটের যাত্রীরা। বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন তা নিয়ে এখন শঙ্কায় দুজনেই। আজকে এমন আশা হতো বুঝতে পারিনি। এখন আল্লাহর কাছে কিছু বলার নেই, যেমন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করুন। শনিবারে 26 তারিখে আমাদের বিমানের টিকিট দেয় যে আমাদের আজকে 2টার দিকে ফ্লাইট, তো তারপরেতে বলে ওই টিকিটের সাথে ভিসা আসে নাই। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও বাকি রয়ে গেছে 19,500-এরও বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে নতুন সফটওয়্যারে হালনাগাদ করায় তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে সর্বোচ্চ 13টি ফ্লাইটের যাত্রীদের অধিকাংশের কণ্ঠে ছিল স্বস্তির সুর। আল্লাহ সবাই আল্লাহ কবুল করে। আমাদের হাজি ক্যাম্পের সেবা ভালোই, মোটামুটি ভালোই। আমরা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন তথা গোটা দেশবাসীর জন্য আমরা দোয়া করব। আগের চেয়ে অনেকটা ভালো এবং নিরাপদে আমরা সাশ্রয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। হজ অফিস বলছে ভিসা জটিলতা নিরসনে ডিও লেটার দেওয়া হয়েছে সৌদি সরকারকে, শিগগিরই কাটবে জটিলতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন। তারা তাদের আইটি টিমকে নিয়ে বসেছেন এবং যাতে করে কোনো ভিসা যাতে আটকে না যায় সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আগামী 31শে মে পর্যন্ত যে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে, আমরা আশা করছি যে সবগুলো ফ্লাইটই ইনশাআল্লাহ সময় মতো হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে। হজযাত্রার শেষ সময়ে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি স্লট নেওয়ার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে এখনই। আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। এবার 87,100 জন যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। জাটকা সংরক্ষণে দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। অন্যদিকে মধ্যরাত থেকে 3 মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের মেঘনা ও পদ্মায় ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে অবমুক্ত করা মাছের পোনার বৃদ্ধি নিশ্চিতে 3 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 মে থেকে।